উত্তরটা ঠিক কি দেওয়া উচিত আমার? যেটা সত্যি। মেহেরাজ আড়ালে ঠোঁট চওড়া করে নিঃশব্দেই হাসল। পর মুহূর্তেই মুখে গম্ভীরতা টেনে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় উত্তরটা কি হবে? আমার মন যা বলছে তা সত্য ভাবার সাহস করে উঠতে পারছি না, তা বাস্তব ভাবার সাহস নেই। সত্যি বলতে আমি যা ভাবছি তা আমি বিশ্বাস করে উঠতেই পারছি না। পর মুহূর্তেই যদি তা মিথ্যে প্রমাণিত হয়, আমার ভাবনাটা যদি শুধুই ভাবনা এটা প্রমাণিত হয়। হবে না, আমি তা প্রমাণিত হতে দিব না। মানে? মেহেরাজ প্রশ্নটা এতটা গুরুত্ব দিল না যেন। আকস্মিক আগের মতোই চোখ বুজে নিল। হাতের বাঁধনটা কিছুটা শক্ত করে নিজের শরীরেটা আর একটু এগিয়ে জ্যোতির গা ঘেঁষে রাখল। জ্যোতির কানের কাছে শীতল স্বরে সেভাবেই চোখ বুজে রেখেই বলল, ভেবে নে তা বাস্তব। চোখ বুঝে বিশ্বাস করে নে তোর ভাবনাগুলো সত্যি। এবার বল, এসব জেনে তোর ভেতর কেমন অনুভূতি কাজ করছে এখন? জ্যোতি চোখের চাহনি কিঞ্চিত বড় করলো। এতটা কাছে পুরুষালী অস্তিত্ব আর কানের কাছে উষ্ণ নিঃশ্বাস উপচে পড়তেই আঙ্গুল খিচে বিছানা জড়িয়ে ধরল। পর মুহূর্তেই কথাগুলো বোধগম্য হতেই বোধহয় বুকের ভিতরে ছলাৎ করে উঠল। অস্ফুট স্বরেই কেবল বলল, হুম। মেহেরাজ তাতে দাঁত চাপলো। এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তরের বিনিময়ে শব্দটা বলা নিঃসন্দেহেই রাগের কারণ হবে। বলল, শুনিসনি? শুনেছি। তবে আমার ভাবনাটা বোধহয় আপনি বুঝে উঠতে পারেননি মেহেরাজ ভাই। যদি বলি তোর মনের সবটুকু ভাবনাই বুঝে নিয়েছি। যদি এবার আরো কিছু বলতে পারল না। অনাকাঙ্ক্ষিত অনুভূতিতে হৃদয়ে ছুঁয়ে গেল খুব গভীরভাবে। এতটাই গভীরভাবে যে সেই অনুভূতি শরীরের রক্তকণিকায় কণিকায় ছেয়ে গেল মুহূর্তেই। সুখ নাকি আনন্দ ঠিক বোঝা গেল না। দুঃখ নাকি কষ্ট তাও। শুধু বোধ হলো পাশের পুরুষটির হৃদয়ে তার স্থান হয়েছে। পাশের পুরুষটির উপরে তার অধিকারের স্বীকারোক্তি পেয়েছে। পাশের পুরুষটিকে স্বামী ভাবতে এবার বোধ হয় আর জড়তা নেই, শঙ্কা নেই, ভয় নেই, নেই তৃতীয় ব্যক্তির সম্বোধন। মেহুর ঘুম ধরল জানালার পাশে বসে। জানালাটা খোলাই থাকলো। মাথাটা জানালার গ্রিলে হেলান দিয়েই ঘুমিয়ে গিয়েছিল। আকস্মিক ঘুম ভাঙলো মাথায় কিছু একটার আঘাত পেয়ে। মেহু তৎক্ষণাৎ চোখ জোড়া মৃদুভাবে মেলে তাকালো। ঘুম ঘুম চোখে দেখলো একটা স্টেথোস্কোপ। চোখ জোড়ায় বিস্ময় টেনে তাকিয়ে থাকতে মুহূর্তেই আবারও ওপারে জানলা থেকে কেউ ছুড়ে দিল একটা ঘড়ি। মেহু অবাক হলো। চোখ জোড়া দিয়ে ওপাশের জানালায় কাউকে দেখা গেল না। মেহু বিরক্ত হলো। কিঞ্চিত গলা উঁচিয়ে বলে উঠল, কি আশ্চর্য, এসব এখানে ছুঁড়ে ফেলছে কে? কেনই বা ছুঁড়ে ফেলছেন? মেহুর কথায় দম মানল না পাশের ব্যক্তিটি। আবারও ছুঁড়ে মারল একটা ব্রাশ আর টুথপেস্ট। টুথপেস্টটা ঠিক মেহুর কপালে এসেই লাগলো। মেহু বিরক্ত হয়ে এবার তুঙ্গে উঠল। একে এসব করে ঘুম ভাঙালো, দ্বিতীয়ত মাথায় আঘাত পাওয়ার সব মিলিয়ে রাগে ঝাড়ি দিয়ে বলে উঠল, কথা বলে শুনতে পান না? আপনাদের জন্য তো দেখা যাচ্ছে জানালা মেলে বসে যাবে না। ভদ্রতার কিছু শিখছে বলে মনেই হচ্ছে না। এবারে মেহুর জোরালো আওয়াজ শুনে বোধহয় মুহূর্তেই এক যুবক ছুটে এলো। যুবকটির অগুছালো চুল আর ঘুম ঘুম চোখ মুখ দেখে বোধ হলো মাত্রই ঘুম থেকে লাফিয়ে উঠে এসেছে। নিবু নিবু চোখে তাকিয়ে ঘটনা বুঝে ওঠার চেষ্টা করে যুবকটি শুধালো, এক্সকিউজ মি, আপনি কি আমাকেই বলছেন? মেহু চোখ তুলে তাকালো। মুহূর্তেই অবাক হলো। যুবকটিকে সে চেনে, অনেক আগে থেকেই চেনে। এক মুহূর্তের জন্য অবাক হয়ে তাকালেও পর মুহূর্তেই ঝাঁঝালো স্বরে বলে উঠল, আপনার মধ্যে এখনো কোনো ভদ্রতা তৈরি হয়নি। এখনো মানুষকে বিরক্ত করে বেড়ান আগের মতো। এভাবে সকাল সকাল মানুষের ঘরে জিনিসপত্র ছুঁড়ে মারছেন কোন আক্কেলে? শিক্ষিত হয়েছেন ঠিক, তবে ভদ্রতা শিখলেন না। যুবকটির মুখ হঠাৎ থমথমে হয়ে গেল। গোল গোল চোখে কিয়ৎক্ষণ মেহুর দিকে তাকিয়ে থেকে জানালার পাশ থেকে সরে গেল। পর মুহূর্তেই চোখে চশমা পরে হাজির হলো। অবশ্য চাহনিতে তাকিয়ে স্ফুট স্বরে বলল, তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি মেহু। আমি বলেই আপনি এই বেয়াদবিটা করার সাহস পেয়েছেন। কি বেয়াদবি? স্টেথোস্কোপ ছুঁড়ে মেরেছেন কেন? আমি কি ডাক্তার আপনার মতো? ছেলেদের ঘড়ি পরেও তো
আমার কাজ নেই, সর্বশেষে ব্রাশ আর টুথপেস্ট। আমার বাসায় কি ব্রাশ আর টুথপেস্ট নেই যে দাঁত ব্রাশ করতে পারবো না? নাও থাকতে পারে, তুমি তো 10টা-11টায় ঘুম ছেড়ে উঠতে হো। আদৌ ব্রাশ করো, ততক্ষণে ঘুম ছেড়ে উঠলে আমার সন্দেহ হয়। আমাকে দেখে কি মনে হয় আমি দাঁত ব্রাশ করি না? তোমাকে দেখে তো কিছুই মনে হয় না, অথচ অনেক কিছুই তো করে বেড়াচ্ছ, তাই না? আমি যাই করি, আপনার মতো মানুষের বাসায় জিনিস ছুঁড়ে ফেলি না। বেশ করেছি, ছুঁড়ে মেরেছি। কি করবে তুমি? কোনো অনুশোচনা বোধই নেই আপনার মাঝে, আশ্চর্য। না, নেই। কথাটা দম্ভিক স্বরে বলেই যুবকটি ঝুঁকলো জানালার নিচের দিকে। মুহূর্তেই একটা বাচ্চা ছেলেকে কোলে তুলে নিয়ে মেহুর মুখের উপর জানালাটা বন্ধ করে দিল। মেহু অবাক হলো, এই লোকের সাহস দেখে কিঞ্চিত রাগও হলো ভেতরে ভেতরে। এবারও সরি বললো না। আজ মেহেরাজ বাসায় থেকে গেল। নাস্তা করে গোসল সেরে ভেজা চুল নিয়ে বের হয়ে জ্যোতির সম্মুখে এসে দাঁড়ালো। পরনের কালো রঙের একটা ট্রাউজার থাকলেও বক্ষ উন্মুক্ত। ফোটা ফোটা পানি এখনো লেপ্টে আছে ফর্সা লোমহীন বুকে। জ্যোতি এক নজর সেদিক পানে তাকিয়ে দ্রুত নজর সরানো। বিছানায় হেলান দেওয়া ছেড়ে সোজা হয়ে বসলো এবার। মুখ চোখ কুঁচকে ওয়াশরুমের দরজার দিকে এক নজর তাকিয়ে আবার তাকালো রুমের দরজার দিকে। মেহুকে ডাক দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে ইতস্ত করে মেহেরাজকে বলে উঠল, আজ কি আপনি ছুটি নিয়েছেন মেহেরাজ ভাই, যাবেন না? মেহেরাজ এবার একদম খাটের কিনারায় ঘেঁষে দাঁড়ালো। জ্যোতির দিক এক নজরে তাকিয়ে নিজের ভেজা চুলগুলোকে হাত দিয়ে ঝাড়া দিল। সঙ্গে সঙ্গেই পানির ছিটে এসে পড়লো জ্যোতির চোখে মুখে। জ্যোতি চোখ তুলে মেহেরাজের দিকে তাকাতেই মেহেরাজ ভুরু উঁচু করে বলল, না গেলে তোর কোনো অসুবিধা হবে? অসুবিধা কেন হবে? আপনার বাসা, আপনি থাকবেন, আমার কেন অসুবিধা হবে? তাহলে এভাবে চোখ মুখ কুচকে আছিস কেন? কিছুই নয়। অসুবিধা না হলেও তুই যে খুশি নস তা বোঝা যাচ্ছে জ্যোতি। তেমন কিছুই নয়। তাহলে কেমন? তুই কি খুশি হবি খুব? জ্যোতি উত্তর দিল না, চুপচাপ বসে থাকলো আগের ন্যায়। মেহেরাজ এবারে দুপা এগিয়ে নিজের হাতে টি শার্টটা নিল, পড়তে যাবে ঠিক তখনই জ্যোতি বলল, মেহু আপুকে ডেকে দিতে পারেন, প্রয়োজন আছে একটু। মেহেরাজ কপাল কুঁচকালো। পর মুহূর্তে কিছু একটা বুঝে উঠতে কপালের ভাঁজ মিলিয়ে গেল। হাতের টি শার্টটা বিছানার এক কোণে রেখে পা গিয়ে জ্যোতির সামনে এসে দাঁড়ালো। বেশ খানিকটা ঝুঁকে জ্যোতির মুখ পানে তাকালো। ভেজা চুলগুলো জ্যোতির কপালে ঠেকতেই দুফোঁটা পানি গড়িয়ে গেল জ্যোতির কপালে। ফিসফিসিয়ে বলল, মেহু কি তোকে ওয়াশরুম পর্যন্ত কোলে করে নিয়ে যেতে পারবে? মেহুর থেকে ভালো সাহায্য আমি করতে পারবো, বুঝলি? কথাটা বলেই এক হাত জ্যোতির কোমরে নিয়ে ঠেকালো খুব দ্রুত। এক মুহূর্ত অপেক্ষা না করে জ্যোতির একটা হাত নিজের কাঁধে রাখলো। তারপরে হাত দিয়ে শক্ত করে কোমর আঁকড়ে ধরে কোলে তুলল জ্যোতিকে। মুহূর্তেই ভেজা উন্মুক্ত বুকে শীতল স্পর্শেই কেঁপে উঠল জ্যোতি। শরীরের লোমকূপ জুড়ে শিহরণ বইল খুব দ্রুত। বার কয়েক ঘন ঘন শ্বাস টেনে অস্বস্তিতে মুখ কালো করলো। মেহেরাজ চাপা হাসলো। পর মুহূর্তেই স্বাভাবিক মুখ করে মৃদু আওয়াজে বলে উঠল, কি আশ্চর্য, এমন করার কি আছে? কিছু করেছি আমি? যদি তাকালো না, বিনিময়ে কোনো উত্তরও দিল না। হাত চেপে ধরে রাখলো মেহেরাজের কাঁধের অংশটুকু। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজার সামনে নামিয়ে দিল মেহেরাজ। ফিসফিসিয়ে বলল, কিটুকু তুই এই ভাঙা পানিয়েই যা। যদি পাশ ফিরে তাকাতেই মেহেরাজের মুখে ক্ষীণ হাসির রেশ দেখতে পেল। মুহূর্তেই কেমন এক লজ্জা আর অস্বস্তিময় অনুভূতি অনুভব হলো। এভাবে মেহেরাজের কোলে উঠে সাহায্য নেওয়াটা বোধ হয় আসলে তার বোকামো হলো ভেবে মনে মনে বার কয়েক ঝেড়ে নিল নিজেকে। নিরস মুখে বলে উঠল, ধন্যবাদ মেহেরাজ ভাই। মেহেরাজ তাকালো অন্যমনস্কভাবে, মুখ ফসকে বলে উঠল, তোকেও ধন্যবাদ। কেন? কিছু নয়, তুই যা, আমি মেহুকে পাঠাচ্ছি। কতটুকু বলে আর দাঁড়ালো না মেহেরাজ। বিছানার উপর থেকে নিজের টি শার্টটি নিয়ে দ্রুত পায়ে জড়ালো। তারপরে খুব দ্রুতই ঘর ছেড়ে বেরিয়ে গেল। মেহুর রুমে গিয়ে মেহুকে জ্যোতির কাছে পাঠিয়েই বাসা ছেড়ে বের হলো। মেহেরাজ বাসায় ফিরল কিছুটা সময় পরে। জ্যোতিকে আর মেহুকে একসাথে বিছানায় বসে থাকতে দেখে মৃদু হাসলো। এগিয়ে এসেই শুধালো, কি করছিস তোরা? তুমি না আজ বাসায় থাকছো ভাইয়া? তো হঠাৎ বেরিয়ে কোথায় গেলে? মন কোথাও নয়, এখানে একজন জুনিয়র ভাই আছে, তাই ভাবলাম দেখা করে আসি। ভালো করেছো। মেহু, বেলি ফুলের মালা তোর লাগবে?
মেহুর মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল এক মুহূর্তে। চকচকে চোখে তাকিয়ে মুহূর্তেই বলে উঠল, কোথায়? দাও জলদি। মেহেরাজ আবারও হাসলো। এক হাতে এগিয়ে দুটো বেলি ফুলের মালা এগিয়ে দিল মেহুর দিকে। ঠোঁট চওড়া করে বলল, আমি জানি আমার বোন বেলি ফুলের মালা কতটা পছন্দ করে, তবে এটা আমি নই, অন্য কেউ পাঠিয়েছে। কে সে? তোর চেনা, কিন্তু সে তার পরিচয় বলতে নিষেধ করেছে। তাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিও ভাইয়া। সত্যি অনেক পছন্দ করি, তাই পরিচয় না জানলেও নিয়ে নিচ্ছি। কতটুকু বলেই মেহু হেসে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বিনিময়ে মেহেরাজও হাসলো। পরক্ষণে মুখ ফিরিয়ে জ্যোতির দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। নিরস গলায় বলে উঠল, কতদিন হলো চুল আঁচড়াস না তুই? কি অগোছালো হয়ে আছে তোর চুল। জ্যোতি অবাক হলো। কিছুটা সময় আগে চুল বেঁধেছে সে, খোপা করে মাথায় ওড়না দিয়ে বসেছিল এতক্ষণ। হঠাৎ এমন প্রশ্নে ভ্রু কুচকে বলল, অগোছালো? কিছুক্ষণ আগেই চুল বেঁধেছি মেহেরাজ ভাই। মেহেরাজ এগিয়ে এলো, হাত দিয়ে জ্যোতির মাথা থেকে ওড়নাটা সরিয়ে মুখ চোখ কুচকে নিল। এমন ভাব করলো যেন জ্যোতির চুলের অবস্থা বিচ্ছিরি থেকেও বিচ্ছিরি অবস্থা। চাপা স্বরে বলল, চুল দেখে তো তা মনে হচ্ছে না। জ্যোতি পুনরায় অবাক হলো। হাত দিয়ে চুলে হাত রাখলো মুহূর্তে। খোপা করে চুলগুলো মোটেও তার কাছে অগোছালো বোধ হলো না। স্পষ্ট স্বরে বলল, আপনি কি মিথ্যে বলছেন মেহেরাজ ভাই? তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে বলি? আমি মিথ্যুক? তা বলিনি। বলে কি বলছিস? সোজা হয়ে বস, তোর চুল সুন্দর করে বেঁধে দিব। জ্যোতি যেমন ভাবে বসা তেমন ভাবেই থাকলো। কয়েক পলক তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলে বলল, আমি পারবো মেহেরাজ ভাই, আপনাকে কষ্ট করতে হবে না। তোকে কি জিজ্ঞেস করেছি তুই পারবি কি পারবি না? কথাটুকু বলেই জ্যোতির পাশের বিছানায় বসলো মেহেরাজ। হাত এগিয়ে জ্যোতির ছেড়ে দেওয়া চুলগুলোতে স্পর্শ করলো। চিরুনি দিয়ে না আঁচড়িয়েই অদক্ষ হাতে বেনুনি গাঁথল অতি সাবধানে। তারপরে বেনুনির শেষ প্রান্তের দিকে পেঁচিয়ে দিল একটা বেলি ফুলের মালা। অস্ফুট স্বরে বলল, পারফেক্ট। কথাটা বলে উঠে যেতে নিয়েই আবারও বসে গেল। জ্যোতির কানের কাছে মুখ নিয়ে ভরাট কণ্ঠে বলল, এই মালাটা আমার আনা। চুল বাঁধা যেমনই হোক, মালাটা যদি খুলেছিস তো ঠাস করে দোতলা থেকে নিচে ফেলে দিয়ে হাত পা কোমর ভাঙার ব্যবস্থা করে দিব ফ্রিতে। জ্যোতি নিশ্চুপ। চোখ জোড়া বড় করে মেহেরাজের দিকে তাকাতেই মেহেরাজ বাঁকা হাসলো। বসা ছেড়ে উঠে যেতেই চোখ পড়ল জ্যোতির পায়ে। তার দেওয়া নুপুর নেই দেখে ভ্রু উঁচু করলো সঙ্গে সঙ্গে। গম্ভীর স্বরে বলল, তোর পায়ে নুপুর নেই কেন জ্যোতি? জ্যোতি অবাক হলো আবারও। নুপুর তো তার পায়ে এতদিনও ছিল না। বোধহয় মেহেরাজ খেয়াল করেনি এতগুলো দিন। পর মুহূর্তেই মনে পড়ল মেহেরাজে দেওয়া নুপুরগুলোর কথা। নুপুরগুলো সেদিনই সযত্নে তুলে রেখেছিল সে, যেদিন মেহেরাজ পরিয়ে দিয়ে এসেছিল। শুধু নুপুর নয়, মেহেরাজে দেওয়া প্রত্যেকটা উপহারই সে তুলে রাখে। প্রিয় মানুষের উপহার ব্যবহার করলে যদি ফুরিয়ে যায়, তার থেকে ব্যবহার না করে সযত্নে গোপনে তুলে রাখা ভালো নয়? অস্ফুট স্বরেই বলল, নূপুর? হ্যাঁ, শুনতে পাস না? যদি গলা ঝাড়লো। তার পায়ে যে নুপুর নেই এটা বোধহয় মেহেরাজ এতদিনে খেয়াল করেনি, তাই বলল, নূপুর তো আমি এতগুলো দিনও পরিনি, এই বাসায় আসার পরেও ছিল না, আপনি বোধহয় খেয়াল করেননি। মেহেরাজের মুখ টান টান হলো মুহূর্তেই। চোয়াল শক্ত হলো, তাতে দাঁত চেপে শীতল কণ্ঠে রাগ নিয়ে বলে উঠল, তো ফেলে দিয়েছিস ওগুলো? আমি দিয়েছি বলেই তো খুলে নিয়েছিস, তাই না? ফেলে দিইনি। তো যত্ন করে নিজের সাথে সবসময়ের জন্য রেখেও তো দিসনি, তার থেকে ফেলে দিতি। ড্রয়ারে রেখেছিলাম, আসার সময় তো ঋতুরা ব্যাগ গুছিয়ে দিয়েছিল, তাই আর নেওয়া হয়নি। আমি কি বলেছিলাম ড্রয়ারে খুলে রাখতে তোকে? আমার মন বলেছিল, চোখের সামনে তো আমাদের জীবন থেকে অনেকেই ফুরিয়ে যায়, অনেকেই হারিয়ে যায়, তাদের উপহারগুলো না হয় ফুরিয়ে নাই যাক, তাই রেখে দিয়েছি। ফুরিয়ে গেলে যদি দ্বিতীয়বার না পাই, শুধু আপনার ক্ষেত্রে নয়, দাদির দেয়া বাটন ফোনটাও তুলে রেখেছি আমি। মেহেরাজের মুখে টান টান ভাবটা এবার মিলিয়ে গেল। রাগটা এবার কমে আসলো। ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে আর কিছু না বলে হঠাৎ বেরিয়ে গেল। মেহু মন খারাপের সময়টা শাড়ি পরতে ভালোবাসে। ছোটবেলা থেকে মা বাবা ছাড়া বড় হওয়া মেয়ে হিসেবে অধিকাংশ সময়ই তাকে একা কাটাতে হয়েছে। সে একাকিত্বের মূলত সেই শাড়ি আর সাজগোজকেই সঙ্গী করেছিল। আজও ব্যতিক্রম হলো না। পরনে লাল টুকটুকে শাড়ি, চোখে গাঢ় কালো কাজল আর চুলে বেলি ফুলের মালা, হাত ভর্তি লাল আর কালো রাঙা কাচের চুড়ি। সেই চুড়ি রিনিঝিনি আওয়াজ করলো জানালার ধারে বসে।
অপর প্রান্তের জানালায় আজও ছোট্ট বাচ্চাটা ঝুলে আছে। বয়স হয়তো আনুমানিক 4 বা 5 বছর হবে। ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আদশুরে বলল, তুমি মেহু? হ্যাঁ, তুমি কি করে জানলে? বলা যাবে না। মেহু পুনরায় চমকালো। এইটুকু বাচ্চার এমন গম্ভীর উত্তরে কিঞ্চিত বিস্মিত হয়েই পরমুহূর্তে বলল, তোমার নাম? সানশাইন। মেহু ঠোঁটে ঠোঁট চেপে ভাবল, শাইন শাইন, সুন্দর নাম। পরমুহূর্তেই বলল, কে রাখলো এই নাম? মেঘ। ছোট বাচ্চাটার কণ্ঠে মেঘ শব্দটা যতটা দৃঢ় শোনালো ততটা দৃঢ়ভাবে মেহুর মস্তিষ্কে পৌঁছালো। অস্ফুট স্বরে ঠোঁট নাড়িয়েই বলল, মেঘ। বাচ্চাটা এবারে উত্তর দিল না। মেহু মনোযোগ দিয়ে খেয়াল করলো বাচ্চাটাকে। চেহারাটা সেদিনকার সেই যুবকের মতোই দেখতে। যুবকটির নাম আবিদ, ডাকনাম মেঘ। যুবকটির সাথে তার পরিচয় হয়েছিল কোনো এক গ্রন্থাগারে সেই কিশোরী বয়সে। ছেলেটি তখন মেডিকেলে পড়ুয়া ছাত্র। তারপরে বার পরিচয় হয়েছিল একদম নতুনভাবে, তাই বান্ধবীর প্রেমিকের বন্ধু হিসেবে। বান্ধবী আর বান্ধবীর প্রেমিক প্রেমে মত্ত হতেই সে আর আবিদ নামক লোকটি অন্য প্রান্তে এসে বসেছিল। তখন থেকেই টুকটাক কথোপকথন, গল্প, প্রায়শই ঝগড়া আর একে অপরের পেছনে লেগে থাকা। কখনো সরাসরি দেখা হলে মেহুর চুলে টানা অথবা পেছনে থেকে মাথায় চাটি মারা। একবার বাদাম খাওয়ার পর বাদামের খোসাগুলো আড়াল করে মেহুর ব্যাগে রেখে দিয়েছিল যুবকটি। মেহু সেই বিষয়টা টের পেলে একেবারে বাসায় পৌঁছে আরও হরেক রকমের কাহিনী আছে তাদের। এত কাহিনীর পরেই ইন্টারনি শেষে হঠাৎই আকস্মিকভাবে ছেলেটা হারিয়ে যায়। এরপর না তো মেহু কখনো খোঁজ করেছে ছেলেটার, আর না তো ছেলেটাও কোনো খোঁজ নিয়েছে তার। মেহু ঠোঁট চওড়া করে কিঞ্চিত হাসল, বলল, মেঘ তোমার কি হয়? বাচ্চাটা উত্তর দেওয়ার আগেই সেখানে উপস্থিত হলো মেঘ নামক যুবকটি। বলল, মেঘ ওর কি হয় তুমি জেনে কি করবে? মেহু চোখ তুলে চাইল। আকস্মিক চমকালে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমি অত বোকা নাকি? ও না বলেও আমি জানি ও আপনার কি হয়। কি হয়? বাবার সাথে ছেলের নাম কিন্তু দারুণ মানিয়েছে। মেঘ, রোদ, সুন্দর না? মেঘ হাসলো দাম্ভিক স্বরে, বুক টান টান করে বলল, সুন্দর না হলে কি হয়? আমি তো নামটা রাখলাম, তাই না? 4 বছর আগে হঠাৎ উদা হয়ে গেলেন কেন? ভুল না হলে আপনার বাচ্চার বয়স 5 বছর তো হবে, রাইট? আপনি আপনার বাচ্চার কথাটা লুকালেন কেন? আর বাচ্চার মা কোথায়? আলাপ করিয়ে দিন, আমি আপনার নামে কিছু সুবক্তব্য দিই। বাচ্চার মাকে দিয়ে তুমি কি করবে? আপনার মাথা করব, ডেকে দিন না। বাচ্চার মা পাশের রুমে। পাশের রুমে কেন থাকবে? হিসেব মতো বড় বউ এক রুমে থাকবেন না আপনারা? মেঘ নামক যুবকটি হঠাৎই কেসে উঠল, গলা ঝেড়ে বলল, সেসব বাদ দাও, তুমি বিয়ে করলে না কেন? মাঝখানে এত বছর পেরিয়ে গেল। সুপাত্র পাচ্ছি না। মেঘ নামক যুবকটি মাথা নাড়ল। ছোট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে মুখে চমৎকার হাসি ঝুলিয়ে বলল, তাহলে খুঁজে নাও, পেয়ে গেলে বিয়েটা করে বাচ্চা কাচ্চার মা হয়ে যাও দ্রুত। কথাটুকু বলেই পেছনে ঘুরল। কিছুক্ষণের মধ্যেই চলেও গেল। মেহু তাকিয়ে থাকলো। আসলে কি সুপাত্র পেলে বিয়েটা করে নিতে পারবে সে? সাইদ নামক ব্যক্তিকে ভুলে অন্য কারোর নামে নিজের জীবন লিখে দিতে পারবে? আসলে কি পারবে? বিষয়টা কি এতটুকুই সহজ? জ্যোতির পা এখন ঠিক হয়েছে। এতগুলো দিন পর নিজের পায়ে হাঁটাচলা করতে পেরে মনে মনে তৃপ্তিও পেল। এতদিন ভার্সিটিতে যায়নি ভেবেই সিদ্ধান্ত নিল আজ যাবে। সকাল সকাল ঘুম ছেড়ে উঠতেই টের পেল মেহেরাজের বাহুবন্ধন। আলতো হাতে পুরুষালী হাতটা সরাতে নিতেই বন্ধন আরো দৃঢ় হলো। কানে আসলো মেহেরাজের ঘুম ঘুম জড়ানো স্বর, ঘুমাচ্ছি তো জ্যোতি। জ্যোতির কপাল কুঁচকে নিল। হাত সরালে ঘুমাতে পারবে না এমন তো কোথাও লেখা নেই। হাত সরানোর সঙ্গে ঘুমানোর কি সম্পর্ক? মৃদু আওয়াজে তা বলেও নিল, হাত সরালে ঘুমোতে পারবেন না? মেহেরাজ কিছুটা নড়াচড়া করলো। হাত দিয়ে জ্যোতিকে জড়িয়ে রেখেই হঠাৎ মুখ গুজলো জ্যোতির চুলে। কানের কাছে ভরাট গলায় শুধালো, না।
যদি দেওয়াল ঘড়িতে তাকাল, ঘড়ির কাঁটায় 8টা পেরিয়ে গেছে। ঠোঁট চেপে বলল, আমায় উঠতে হবে, হাত সরান মেহরাজ ভাই। মেহরাজ সরালো না হাত। আলতো হেসে মাথা উঁচু করেই ঘুম ঘুম চোখে তাকালো জ্যোতির দিকে। আকস্মিক নিজের উষ্ঠদয় জ্যোতির কোমল গালে ছুঁয়ে দিয়ে আবার চোখ বুঝল। হাতের বন্ধন আলতো করে দিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, হাত সরালে কি বিনিময়ে তুই আমায় কিছু দিবি? মেহরাজ চোখ বুঝে রেখেই ঠোঁট বাঁকিয়ে হাসল। হাত জোড়া সরিয়ে নিয়ে সোজা হয়ে শুয়ে গম্ভীর স্বরে শুধালো, হাত সরানোর বিনিময়ে কয়েকটা চুমু দিতেই পারিস, আবার নিষেধ নেই, কেউ দেখবেও না। আমি চোখ বুঝে আছি, আমিও দেখবো না। তুই লোকলজ্জার ভয় না পেয়ে কয়েকটা চুমু দিতে পারিস যদি। কথাগুলো এতটাই গম্ভীর স্বরে শুধালো যেন খুব গুরুত্বপূর্ণ কথা বলে ফেলল সে। অপরদিকে সেই কথাগুলো শুনেই জ্যোতির কৃষ্ণবর্ণীয় মুখে হঠাৎই লাজুকতা এসে ভর করল। আরক্ত হলো মুখ, কানজোড়া উষ্ণ অনুভব হলো মুহূর্তে। লজ্জায় অস্বস্তিতে জড়সড় হয়ে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসলো। মেহরাজের দিকে আর এক নজরও না তাকিয়ে দ্রুত উঠে দাঁড়াতে নিতেই হাতে টান পড়ল সঙ্গে সঙ্গে। কানে এলো জড়ানো গলায় স্বর, কি বললাম আর কি করছিস? যদি সারা শরীর এবার কেঁপে উঠল আকস্মিক। লোমকূপ জুড়ে সারা শরীর শিহরণ বইল। সর্বাঙ্গে কেমন শিরশিরে অনুভূতে কম্পন হলো। বুকের ভিতরে যেন কেমন কেমন করে উঠল। মেহরাজ সে সবটা খেয়াল করলো ঘুম ঘুম চোখে তাকিয়ে। পর মুহূর্তেই হাতটা ছেড়ে দিয়ে নিঃশব্দে ঠোঁট চওড়া করে হাসল, বলল, ছেড়ে দিলাম, কিন্তু তুই চাইলেই। মেহরাজের কথাটুকু শেষ হওয়ার আগেই জ্যোতির অস্বস্তি আর লজ্জারত কণ্ঠে কোনোভাবে বলল, চাই না। তারপর আর সেখানে বসে থাকতে পারল না। দ্রুত পায়ে চালিয়ে ওয়াশরুমের দিকে গেল। ঘন ঘন শ্বাস ফেলেই মুখ চোখে পানি দিতে লাগলো দ্রুত। কিছুক্ষণ ওয়াশরুমে থম মেরে দাঁড়িয়ে রইল কেবল, আর ভাবলো একটু আগেই সে কথাগুলো। বারংবার যেন কথাগুলো কানে বাজলো, বারংবার। মেহরাজ বিছানা ছেড়ে উঠে আলতো পায়ে বোনের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। জ্যোতির পা ভালো হওয়ার কারণেই মেহু নিজ শহরে গিয়ে ঘুরে আসার সিদ্ধান্ত নিল। মেহরাজকে কাল রাতে তা জানিয়েছ। কিছুক্ষণ পরেই রওনা দেবে, যার কারণে সকাল সকালেই ঘুম ছেড়ে উঠেছে মেহু। মেহরাজ দরজায় টোকা দিল। ভেতর থেকে মেহুর গলা শুনে ধীর পায়ে এগিয়ে ঢুকলো। মেহুকে হাস্যোজ্জ্বল চাহনিতে তাকাতে দেখেই গলা ঝাড়ল। গম্ভীর স্বরে বলে উঠল, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, মনোযোগ দিয়ে শুনবি। আমার সাথে কি জরুরি কথা ভাইয়া? মেহরাজ দ্বিতীয়বার গলা ঝাড়ল। চেয়ার টেনে শান্ত হয়ে বসেই কিছুক্ষণ চুপ থাকলো। তারপর শীতল গলায় বলল, তুই কি কাউকে ভালোবাসিস মেহু? আকস্মিক প্রশ্নে চমকে উঠল মেহু। ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে তো। সাইদকে? সবটুকু অস্বীকার করলেও সে যে সাইদকে ভালোবাসে এটুকু অস্বীকার করার সাধ্য তার যে নেই। কিন্তু মুখে বলা গেল না তা। ছোট্ট শ্বাস ফেলে উত্তর দিল, হঠাৎ এমন প্রশ্ন ভাইয়া? কাউকে ভালোবাসলে ভাইয়াকে বলতে পারিস। ভাইয়া সর্বপ্রথম তোর পছন্দকেই গুরুত্ব দেবে মেহু। বল, ভালোবাসিস কাউকে? না, ভালোবাসলে তোমায় জানাতাম ভাইয়া। সত্যি? হ্যাঁ সত্যি ভাইয়া। কি যেন বলবে বলেছিলে, বলে ফেলো। একটা ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনবি। একটা কম বয়সী ছেলে আরো প্রায় বছর 5 আগে আমায় জানিয়েছিল সে আমার বোনকে ভালোবাসে। সে আমার বোনকে পছন্দ করে। বলতে গেলে আমার আর সে ছেলেটার বয়সের পার্থক্য খুব একটা ছিল না, হয়তো 2-1 বছরের পার্থক্য। ছেলে হিসেবেও মন্দ ছিল না, পেশা, শিক্ষা, সৌন্দর্য সবই ছিল সন্তোষজনক। তবুও আমি তার সামনে বড়দের মতো গম্ভীর স্বরে বলেছিলাম, সে যদি চায় প্রেমে না এগিয়ে আমার বোনের জন্য বিয়ের প্রস্তাব পাঠাতে পারে। আজকাল প্রেম আর টেকে কত? সে যেন একা প্রস্তাব না রেখে তার পরিবার সমেত প্রস্তাব আনে। ছেলেটা তার মা বাবাকেও দূর শহরে নিয়ে এসেছিল সে 5 বছর আগে, তাও আমার বোনের জন্য প্রস্তাব রাখতে। শেষ মুহূর্তে আমি না করে দিয়েছিলাম প্রস্তাবটা, কারণ নিজের বোনকে অতটা তাড়াতাড়ি নিজের থেকে আলাদা করতে চাইনি আমি। কতই বা বয়স ছিল তখন আমার বোনের। তারপর? ছেলেটার সাথে আমার এর পরেও বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু হঠাৎই নিখোঁজ হয়ে গেল ছেলেটা। তবে আজ এতগুলো দিন পর আমি সত্যি ভাবিনি ছেলেটা আবারও একই প্রস্তাব নিয়ে হাজির হবে। বিয়ের প্রস্তাব? মেহরাজ হাসলো এবারে। ঠোঁট চওড়া করে নরম গলায় বলল, হ্যাঁ মেহু,
ভাই হিসেবে এতটুকু বলবো, যে ছেলেটা একপাক্ষিকভাবে এতগুলো বছর একটা মেয়েকে ভালোবাসতে পারে, সে নিশ্চয়ই আমার বোনকে অল্প স্বল্প ভালোবাসে না, অনেকটুকু ভালোবাসে, তাই না? যদি অনেকটুকু ভালো না বাসতো তবে সে একপাক্ষিকভাবে এতগুলো দিন অনুভূতি পুষে রাখতো না। আর আমার দৃঢ় বিশ্বাস, সেই ছেলেটা আমার বোনকে সব সময় সুখে রাখবে, সব থেকে বেশি সুখে রাখবে, সব সময় ভালো রাখবে, একদম জীবনের শেষ নিঃশ্বাস অবধি নিজের সবটুকু দিয়ে আগলে রাখবে। ছেলেটার চোখে সে পরিমাণ ভালোবাসা দেখেছি আমি। ভাই হিসেবে বোনের জন্য আমি নিশ্চয়ই এমন একটা ছেলে চাইবো যে আমার বোনকে জীবনের শেষ নিঃশ্বাস অবধি ভালো রাখবে, ভালোবাসবে, তাই না মেহু? বাকিটা তোর ইচ্ছে। যদি তুই রাজি হোস তবেই আমি হ্যাঁ বলবো, নয়তো না। মেহুর আগ্রহ জাগলো। ছেলেটা কে হতে পারে তা নিয়ে ভাবলো গম্ভীরভাবে, কিন্তু উত্তর পেল না। কিশোরী বয়স থেকেই বহুবার বহু ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছে সে। তাদের মধ্যে কোনো ছেলেটা এতগুলো দিন তাকে ভালোবেসে বুঝে উঠল না। সে প্রশ্ন করলো, ছেলেটা কে ভাইয়া? ছেলেটা তোর পূর্ব পরিচিত। আমি চাই না তুই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নে, বা তাড়াহুড়ো করে তোর জীবনের কোনো কিছু সম্পূর্ণ হোক। জোরও করছি না, তুই ভেবে দেখতে পারিস বিষয়টা। ভেবে যদি হ্যাঁ মনে হয় আমাকে জানাবি, আমি সাক্ষাতের ব্যবস্থা করে দেবো ছেলেটার সাথে। তবে কেন জানি না, ছেলেটাকে বেশ পছন্দ হয়েছে মেহু। আমি জানি তোরও পছন্দ হবে। কথাটুকু বলেই মেহেরাজ উঠে দাঁড়ালো। বাইরে থেকে খাবার নিয়ে আসবে এই উদ্দেশ্যে আলতো হেসে বের হয়ে গেল রুম ছেড়ে। যেতে যেতে বাসার দরজা লাগানোর কথাও বলে গেল। মেহু আনমনে সেদিক পানে তাকিয়েই ভাবতে লাগলো, আসলে কি ছেলেটাকে পছন্দ হবে? যে মনের পছন্দ, ভালো লাগা, ভালোবাসা একজনের নামে ইতোমধ্যেই বিলিয়ে দিয়েছে, সে মনে দ্বিতীয় পুরুষের ঠাঁই হবে? আসলে কি সাঈদ ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষের সাথে সে মানিয়ে নিতে পারবে? দ্বিতীয় কোনো পুরুষকে ভালোবাসতে পারবে কি? পর মুহূর্তেই মনে পড়ল সামান্থা আর তার ভাইয়ার পুরাতন সম্পর্কের কথা। সামান্থা আর তার ভাইয়া যদি এক মনে দ্বিতীয় মানুষকে জায়গা দিতে পারে, সে কেন পারবে না? অবশ্যই পারবে। পৃথিবীতে অসম্ভব কিছুই নেই, সব কিছু চাইলেই সম্ভব। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। সে চায় না তার মনে দ্বিতীয় কারোর বাস হোক, কিন্তু প্রথম জনের দিকে হাত বাড়ানো যে সাহস নেই তার। যার প্রতি এক পাক্ষিক অনুভূতি পুষে এতগুলো দিন এতটা কষ্ট পেল, তার সাথে জড়ালে আরও কতটা দগ্ধ হতে হবে তাকে কে জানে। সে কি এই দহন সহ্য করতে পারবে? এতটুকু সক্ষমতা কি আছে তার? যদি গোসল সেরে বের হলো কিয়ৎক্ষণ পর। পরনে একটা গাঢ় সবুজ রঙের গোল জামা আর পাজামা, গলায় ওড়না পেঁচানো থাকলেও অন্যদিনের মতো মাথায় ঘোমটা দেওয়া নেই। পা এগিয়ে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছে ঝাড়া মারল। রুমে একবার দৃষ্টি ঘোরালো। সারা রুমে তাকিয়ে কোথাও মেহেরাজকে দেখা গেল না। তারপর দুপা বাড়িয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে ঝুলিয়ে রাখলো তোয়ালেটা। কিছুক্ষণ সেখানে বাইরের দিকে তাকিয়ে থাকলো। ফের রুমে ফিরে আসতেই চোখে পড়ল বিছানায় বসে থাকা মেহেরাজকে। বুকে হাত গুজে তার দিকে তাকিয়ে আছে। জ্যোতি ভ্রু কুচকালো। বিনিময়ে মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হাসলো। উঠে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, তুই চুমু দিস নি ভালো, এখন আমি চুমু দিয়ে দিলে ক্ষতি হবে না নিশ্চয়ই? জি। কানে না শোনার নাটক করলে দ্বিগুণ চুমু প্রাপ্য, অধিকার আছে কিন্তু আমার। জ্যোতি জমে গেল। মেহেরাজ আড়ালে চাপা হাসল। বসা ছেড়ে উঠে শার্টের হাতা কোটাতে কোটাতেই জ্যোতির সম্মুখে এসে দাঁড়াল। হালকা ঝুঁকে ভ্রু নাচিয়ে শুধালো, কি হলো, চুপ হয়ে গেলি কেন? জ্যোতি চোখ তুলে চাইল। মেহেরাজের চোখের দিকে তাকিয়ে আবারও নজর সরালো দ্রুত। জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কি বলবো ঠিক বুঝে উঠছি না। মেহেরাজের ঠোঁটের কোণে হাসি ফুটল। চোখের দৃষ্টিতে খেয়াল গেল কৌতুকময় রেশ। আরেকটু ঝুঁকে গিয়ে জ্যোতির কানের কাছে ভরাট গলায় ফিসফিসিয়ে শুধালো, বলবি তোর দ্বিগুণ চুমু চাই? স্ত্রী হিসেবে স্বামীর চুম্বনের তোর অধিকার আছে না? আকস্মিক বলা কথাগুলো কানের সামনে বাজতেই জ্যোতির ঠোঁটে ঠোঁট চাপল। ভয়ানক অস্বস্তি থেকে নিজেকে স্বাভাবিক করে স্পষ্ট স্বরে বলে উঠল, অধিকারের বশে স্বামীর চুম্বন তো সকল স্ত্রী পেতে পারে মেহেরাজ ভাই। অধিকারের বশে সকল স্বামীও সকল স্ত্রীকে চুম্বন দিতে পারে, কিন্তু অধিকার দিয়ে কি আসলে পরিপূর্ণতা আসে? শেষ পর্যন্ত আসে না। মেহেরাজ মাথা উঁচু করে চমৎকার হাসল। হাত বাড়িয়ে হঠাৎ আঁকড়ে ধরল জ্যোতির কোমর।
এক টানে সবটুকু দূরত্ব গুছিয়ে নিজের সম্মুখে এনে দাঁড় করালো জ্যোতিকে। ঝুঁকে গিয়ে জ্যোতির কপালে নিজের উষ্ণ ঠোঁটজয় ছোঁয়া দিয়ে বলতে লাগলো,